সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। এখনো এনজিও পর্যায়ে থাকা মাইক্রোক্রেডিটকে ব্যাংকিং মেজাজে আনতে হলে এটিকে একটি পূর্ণাঙ্গ মাইক্রোক্রেডিট ব্যাংক হিসেবে স্বীকৃতি দিতে হবে। সেই লক্ষ্যে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার জন্য একটি পৃথক আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। তবে মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা হলে সেটি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করবে, এই মাইক্রোক্রেডিট ব্যাংকিং ব্যবস্থাই বা কিভাবে কাজ করে, সেসব বিষয় নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি শারমিন নিশু। প্রধান উপদেষ্টার মতে এই ব্যাংকগুলো সামাজিক বাণিজ্যিক ব্যাংক হিসেবে কাজ করবে। সদস্যরা সঞ্চয় ব্যবস্থার বাইরে গিয়ে সাধারণ আমানত নেয়ার সুযোগ পেলে মাইক্রোক্রেডিট আরও টেকসই হবে। মাইক্রোক্রেডিট মূলত এমন একটি ঋণ পদ্ধতি যেখানে অতি দরিদ্র এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের, বিশেষ করে নারীদের অতি স্বল্প সুদে ছোট অঙ্কের ঋণ দেওয়া হয়। মূলধারার ব্যাংক যেখানে জামানত ছাড়া ঋণ দেয় না, সেখানে মাইক্রোক্রেডিট ভিত্তিক প্রতিষ্ঠান আস্থা ও সামাজিক গ্যারান্টিকে ভিত্তি হিসেবে ধরে ঋণ বিতরণ করে। বাংলাদেশে গ্রামীণ ব্যাংককে এই ধারণার পথিকৃৎ হিসেবে ধরা হয়। তবে বাংলাদেশে মাইক্রোক্রেডিটের সামগ্রিক চিত্র আসলে কেমন? এমআরএ 2022 অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় 700-রও বেশি এনজিও মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 কোটির বেশি। আর এতে ঋণ বিতরণের পরিমাণ আছে বার্ষিক প্রায় 1.8 লাখ কোটি টাকা, যেখানে সঞ্চয়ের পরিমাণ প্রায় 35,000 কোটি টাকা। আর এতে নারীদের অংশগ্রহণ প্রায় 90%, যা নারীর আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নে বিশাল ভূমিকা রাখছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মাইক্রোক্রেডিট কেন গুরুত্বপূর্ণ? একাধিক গবেষণা বলছে মাইক্রোক্রেডিট শুধু আয় বাড়ানোর মাধ্যমেই নয়, এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে। বিশ্বব্যাংক 2005-এর একটি সমীক্ষা অনুসারে দীর্ঘমেয়াদে মাইক্রোক্রেডিট গ্রহণকারীদের মধ্যে প্রায় 40% পরিবার দারিদ্র সীমা থেকে উপরে উঠে আসতে পেরেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান জানায়, মাইক্রোক্রেডিট গ্রহীতাদের প্রায় 75% পরিবারে শিশুদের স্কুলে ভর্তি হারের উন্নতি ঘটেছে। এতগুলো এনজিওর মাধ্যমে মাইক্রোক্রেডিট যখন প্রান্তিক পর্যায়ে কাজ করছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, তবে এর জন্য আলাদা করে আইন প্রণয়ন কেন দরকার? বর্তমান ব্যবস্থায় এনজিওগুলো শুধু সদস্যদের সঞ্চয় সংগ্রহ করতে পারে। বাইরের আমানত দিতে না পারায় সংস্থাগুলো বিদেশি সহায়তার উপর নির্ভরশীল। নতুন আইন হলে এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের তহবিল সংগ্রহে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। সামাজিক ব্যবসার আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা, নারী ও তরুণদের জন্য বড় পরিসরে বিনিয়োগ করা যাবে। সঞ্চয় ও ঋণের চক্র আরও দ্রুত গতিতে ঘুরবে, ফলে কর্মসংস্থান ও আয়ও বাড়বে, যা অর্থনীতিকে প্রভাবিত করবে। বর্তমানে প্রতি বছর প্রায় 20 থেকে 25 লাখ তরুণ বাংলাদেশের কর্মবাজারে প্রবেশ করে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই চাকরি পায় না। এই তরুণদের যদি সহজ শর্তে বিনিয়োগ দেওয়া যায়, তাহলে তারা নিজেরাই ব্যবসা শুরু করে কর্মসংস্থান তৈরি করতে পারবে। ডক্টর ইউনূসের মতে, তরুণরা উদ্যোক্তা হতে চাইলে রাষ্ট্রের দায়িত্ব তাদের বিনিয়োগে সহায়তা করা। একটি মাইক্রোক্রেডিট ব্যাংক আইন হলে সরকারিভাবে স্বীকৃত সামাজিক ব্যবসা ব্যাংক গড়ে উঠবে, যা তরুণদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করবে। মাইক্রোক্রেডিট ব্যাংক আইনের বাস্তবায়ন হলে এটি শুধু একটি আইনি কাঠামোই নয়, বরং একটি দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারবে। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য এই উদ্যোগ হতে পারে একটি নতুন সম্ভাবনার সূচনা। এখন প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও নীতিগত পদক্ষেপ।